This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। দুপুর 2টো মানে আপনারা জানেন ফুল অ্যান্ড ফাইনাল। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে আমার সহকর্মী মধুকল্পিতা। প্রথমেই আমরা যে খবরে চোখ রাখবো, সরকারি প্রকল্প এবং সেখানেও নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। আর এই বিষয়টা সামনে এনে প্রতিবাদ করতে গ্রামবাসীদের ওপর চড়াও হয়েছেন কে? পঞ্চায়েত প্রধানের স্বামী। এলাকাবাসীর প্রতিরোধে পিছু হটেছেন ওই বাহুবলী তৃণমূল কংগ্রেস নেতা। দেখুন সেই ছবি, ভাইরাল ভিডিও শোরগোল পড়ে গিয়েছে খানাকুলের পোল 1 পঞ্চায়েত এলাকায়। অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে সরব তৃণমূলের পঞ্চায়েত সদস্য। জল প্রকল্পের কাজে ঠিকাদারের থেকে কাটমানি নিয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। প্রধানের স্বামী হাফিজুল রহমান ওরফে খোকনের বিরুদ্ধে সরব হন পঞ্চায়েত সদস্য এবং গ্রামবাসীরা। ক্ষুব্ধ গ্রামবাসীরা কাজ বন্ধ করতে বললে তাদের উপর চড়াও হন বাকিরা। অভিযুক্ত ওই শাসক নেতার সঙ্গে যোগাযোগ করা এখনো পর্যন্ত যায়নি। ঘটনা খতিয়ে দেখে পদক্ষেপ করবেন এমনটাই আশ্বাস দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। তন্ময় বৈরাগী আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। তন্ময়, যেই ভিডিওটা ভাইরাল হয়েছে আমি দর্শকদের দেখাচ্ছিলাম, মূলত এই রোয়াবের কারণ কি এবং গ্রামবাসীদের মূল অভিযোগ কি এবং কবে থেকে? দেখো, খানাকুলের পোল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কুলুট এলাকায় দীর্ঘদিনের অভিযোগ যে এলাকায় পানীয় জল নাই এবং জল শব্দ প্রকল্প জল জীবন মিশনের কাজ কিন্তু হয়নি। সেই জন্য পঞ্চায়েত থেকে ওই এলাকায় একটি পানীয় জলের জন্য সাবমার্সিবল বসিয়ে দেওয়ার কাজ চলছিল। সেটাকে কেন্দ্র করেই স্থানীয় মানুষজন প্রতিবাদ করে নিম্নমানের সামগ্রী দিয়ে এখানে কাজ হচ্ছে সেই অভিযোগ তুলে যারা ঠিকাদারের লোক তাদেরকে কাজ বন্ধ করতে বলে। সেটাকে কেন্দ্র করেই পঞ্চায়েত প্রধানের স্বামী বাহুবলী তৃণমূল নেতা এলাকার খোকন এলাকায় যায় এবং গ্রামবাসীদের হুমকি দেয়। আর এই হুমকি তিনি কি হুমকি দেন এবং তার ক্ষেত্রে কি ইন্টারেস্ট? দেখো যেটা গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানতে পারছি যে কাজ বন্ধ করা যাবে না, এই কাজই সরকারি টেন্ডার হয়েছে, এইভাবেই নিতে হবে এবং ঠিকাদারের সঙ্গে কোনো গন্ডগোল করা যাবে না, ঠিকাদারকে কোনো কৈফিয়ত চাওয়া যাবে না, কেন কাজ এইরকম হচ্ছে এইটা নিয়ে বচসা হয়। তারপরে তাদের দেখে নেওয়ার হুমকি দেয়। এমনকি এলাকার মানুষরা যারা বেরিয়েছিল তাদের পরবর্তী সময়ে গ্রামের মধ্যে সতর্কও করা হয় যে কিভাবে গ্রামে থাকতে পারে দেখে নেবে। বুঝতে পেরেছি, অর্থাৎ তিনি হুমকির পর্যায়ে রেখেছেন গোটা বিষয়টা এখনো পর্যন্ত। তবুও ঘটনা খতিয়ে দেখে পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। আমরা সেই ভিডিও, ভাইরাল যে ভিডিও হয়েছে সেই ভিডিওটা আপনাদের দেখাবো। কিছু বক্তব্য আছে, ব্যাক টু ব্যাক শোনাবো। জলের প্রচুর সমস্যা ছিল এখানে। এবারে এটা যে করেছে মানে দেখুন একবারে হচ্ছে পুকুরের লেভেলে এটা করা হয়েছে। এবার এই জন্য হচ্ছে আমরা সবাই গ্রামবাসী মিলে এটা হচ্ছে মানে প্রতিবাদ করি যে এই লেভেলে করলে পারে চলবে না। এটা হচ্ছে আমাদের যে বাঁধ রয়েছে এই বাঁধের লেভেলে করলে পারে তাহলে আমাদের সমস্যা মিটে যাবে, কারণ এটা সবসময় হচ্ছে জলের তলায় ডুবে থাকে। পরে প্রধানের স্বামী আসেন, উনি এসে মানে না বুঝে সবাইকে মহিলাদের উপরে চড়াও হন আর প্লাস হচ্ছে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এটা হচ্ছে এত চালু চাপটা কাজ, ইট 3 নম্বর ইট, সিমেন্ট সব রড সবই কমা মাল লাগিয়েছে। নিচই করছিল বলে আমরা আপত্তি করেছিল, সেই কথা শুনেনি বলে সব আমরা করে দিয়েছি যে আমরা এইরকম কাজ আমরা চলবে না, আমাদের ভালো কাজ। কেন শোনেনি? কেন কি বলছিল তারা বলছে আমাদেরকে প্রধান যা বলেছে তাই করতো। উপরে 2 ইঞ্চি বালি দিয়েছে, দিয়ে ওর উপরে সোজা ছাপটা ঢালাই করছে। পাড়ার লোকেরা কমপ্লেন করেছে যে এইভাবে ঢালাই করোনি, কমসে কম এখানটা বন্যার জলে ডুবে যায়। কন্ট্রাক্টরকে বলেছে, কন্ট্রাক্টর পাড়ার লোকেদের সঙ্গে ঝগড়া করেছে যে আমি কাজটা কমসে কম পাড়ার লোকেরা যেটা চাইছে, তুমি কাজের তো অনেক গুণগত মান খারাপ করেছো, তোমাকে কিছু বলিনি, কিন্তু বর্তমানে এইটুকু কাজটা তুমি ভালো করে দাও। সে বলছে প্রধানের স্বামী আমাকে যেমন পারমিশন দিয়েছে তার বাইরে আমি একটুও করতে পারবো না, আর কাজ আমি করব, আমি আমার মতো করব। দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রধানের স্বামী এসে উপস্থিত হয়, সে এসে আমার উপর চড়াও হয় এবং আমাকে এখানে মারতে পর্যন্ত যায়, যেটা পুরো গ্রামের লোক এখানে উপস্থিত আছে। গ্রামের লোক না থাকলে হয়তো আমাকে মারতো। ওখানকার যে লোকাল পঞ্চায়েত প্রধানের স্বামী যিনি আছে, তো তার বিরুদ্ধে গ্রামের একটা অংশের ক্ষোভ ছিল, কারণ নিম্নমানের কাজ আর তৃণমূল তোলাবাজ আর কাটমানি ছাড়া কিছু বোঝে না। সেই নিম্নমানের কাজকে কেন্দ্র করে দেখা গেল যে ওখানকার অতিথি দলের মেম্বার তার ওপর চড়াও হয়েছে। তো
এখানে একটাই সমস্যা, তৃণমূলকে মারছে শুধুমাত্র কাটমানির জন্য। প্রধান হোক, প্রধানের স্বামী হোক, তারপরেতে হচ্ছে মেম্বার হোক, সকলের উচিত মানুষের সঙ্গে অত্যন্ত ভদ্রভাবে ব্যবহার করা। এরা যদি এরকম কোনো ঘটনা ঘটায় অত্যন্ত নিন্দনীয়, দল থেকে স্টেপও নেওয়া হবে। বর্তমানে পাড়ায় সমাধানের মধ্য দিয়ে, যেখানে মানুষের গণতন্ত্রকে আরও প্রতিষ্ঠিত করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতি বুথে 10 লক্ষ টাকার কাজ, সেই জায়গাতে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে নিশ্চিত দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। সল্টলেক থেকে এয়ারপোর্টগামী একটি সরকারি বাস, সেই সরকারি বাসে আচমকায় আগুন। বাগুইয়াটিতে মাঝ রাস্তায় বাসে আগুন লেগে যায়। দেখুন একবার সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। যাত্রী না থাকার কারণে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। আমরা বিগ ওয়ালে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন কিভাবে পুরো সরকারি বাসটাতে আগুন লেগে যায়, যার ফলে কিন্তু দাউ দাউ করে জ্বলতে থাকে। যারা আশেপাশের বাসিন্দারা ছিলেন তারা রীতিমতো ভয় পেয়ে যান। দেখাচ্ছি আপনাদের সেই ছবি। সল্টলেক থেকে এয়ারপোর্টগামী এই বাস, যে বাসে আচমকাই আগুন লেগে দেয় এবং যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যাত্রী না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণ করা গেছে, কারণ সল্টলেক থেকে এয়ারপোর্টগামী সরকারি বাতানুকূল বাসে হঠাৎ করে আগুন লাগে বাগুইয়াটি জোড়া মন্দিরে অদূরেই। অর্থাৎ বাগুইয়াটি থানা ঘটনাস্থলে এই মুহূর্তে উপস্থিত এবং ট্রাফিক গার্ডের পুলিশরা উপস্থিত। এবং তবে পুলিশ সূত্র মারফত খবর, সরকারি বাসে কোনো যাত্রী না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই। ঘটনাস্থলে দমকলে 2টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগিয়েছে। এই মুহূর্তে আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে এসেছে এবং গাড়িটি ভিআইপি রোড থেকে সরিয়ে, কিন্তু একেবারে বোঝা যাচ্ছে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। ধন্যবাদ তোমাকে রঞ্জিত। দেখুন একবার সেই ছবি আরো একবার আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বাসে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। যদিও কোনো যাত্রী না থাকার কারণে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। অন্যদিকে এবার শওকত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা করবেন নওশাদ সিদ্দিকী। তিনি এমনটাই বলছেন, বিজেপির থেকে 30 কোটি টাকা নিয়েছেন নওশাদ, এমনটা শওকত মোল্লা দাবি করেছিলেন। এবার পাল্টা নওশাদ সিদ্দিকী, তিনি বলছেন যে কবে, কোথায়, কার থেকে টাকা নিয়েছি আদালতে এসে শওকত মোল্লাকে জানাতে হবে, ছেড়ে কথা বলবো না, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব, এমনটা হুঁশিয়ারি দিয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদের কি বক্তব্য আমি বিসিআরকে বলবো একবার দর্শকদের শোনাতে। আমরা একজন বিধায়ক, আমরা ল মেকার, আমরা আইনকে মান্যতা দিয়ে চলি। আমাদের এমন কোনো মন্তব্য হয়ে যাবে না যেটা জনমানুষে বিশৃঙ্খলা তৈরি হবে, যে মন্তব্যের দ্বারাই মানুষ পিটিয়েও মেরে দিতে পারে। কারণ বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছে মানে ভয়ঙ্কর অপরাধ করা হবে। তো উনি এরকমভাবে বলে ছড়াচ্ছেন। আমার নামে মিথ্যাচার হয়েছে, আমাদের পার্টির নামে মিথ্যাচার হয়েছে, সুতরাং সেই মিথ্যাচারের জবাব আমি আইনের মাধ্যমে দেব। উনি যে কথাগুলো বলেছেন সেইগুলো উনি কোর্টে এসে জানাবেন যে আমি কার মাধ্যমে, কবে, কোথায়, কিভাবে স্টেপ বাই স্টেপ নিয়েছি, মানে কি পাটে টাকা নিয়েছি, কি একবারই 30 কোটি টাকা নিয়েছি, 30 কোটি টাকার মধ্যে কত 100 টাকার নোট ছিল, কত 500 টাকার নোট ছিল, সবটাই এসে শোনাবে। আর নাহলে ক্রিমিনাল প্রসিডিউরে যেগুলো হচ্ছে সেগুলো হবে। এক কথায় আমরা ছেড়ে কথা বলবো না। সামাজিকভাবে আমাদেরকে অপদস্থ করার চেষ্টা করছে, তো এই অপদস্থের জবাব আমি আমাদের কালো কোর্টের মাধ্যমে, আইনের মাধ্যমে বুঝে নেব। ইঞ্চিতে বুঝে নেওয়া হবে, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবেন নওশাদ সিদ্দিকী, যাকে উদ্দেশ্য করে বললেন শওকত মোল্লা। এই মুহূর্তে তিনি আমার সঙ্গে সরাসরি টেলিফোনে রয়েছেন। শওকত বাবু, আপনি শুনলেন যে কি বললেন নওশাদ সিদ্দিকী। আপনার বিরুদ্ধে মানহানির মামলা করবেন এবং আপনি যা যা অভিযোগ এনেছেন সেই বিষয়টা আপনাকে আদালতে এসে প্রমাণস্বরূপ সেই যাবতীয় নথি দেখাতে হবে, নতুবা তিনি আইনি পথে যাবেন। কি বলবেন আপনি? এখন প্রথম বলি যে নওশাদ সিদ্দিকীর সঙ্গে থাকার ওনার সহকর্মী একজন দীপক ব্যাপারী, যার ভিডিওটা ইতিমধ্যে ভাইরাল হয়েছে ব্যাপকভাবে, গত 1 বছর ধরে ভিডিওটা চলছে। সেই দীপক ব্যাপারী সেই ভিডিওতে বলেছে যে আমি যতটুকু জানি যে বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা এখানে নওশাদ সিদ্দিকীরা নিয়েছে। আমি সেই বিষয়টাকে উদ্ধৃত করেই বলেছি এবং সেই তথ্য আমার কাছেও আছে, সেই ভিডিও। নিশ্চিতভাবে আমিও আইনি পথে লড়াই করতে চাই, আমরাও প্রস্তুত আছি যে আমিও সেখানে কোনো অসুবিধা নেই, যথাযথভাবে তথ্য দিয়েই আমি কোর্টে জমা দেব। এ বিষয়ে
আমরা ছেড়ে মানে কথা বলা লোক তথ্য বলতে আপনি বলতে চাইছেন যেই ভিডিওর কথা আপনি বলছেন সেই ভিডিওটাই আপনার কাছে প্রমাণ? একদম একদম সেই ভিডিওটা। এবং আমি বক্তব্য রাখার সময় বলেছি যে এই যে 30 কোটি টাকা যেটা নিয়েছে, এটা আমি বলছি না, এটা দীপক ব্যাপারী বলছেন। আপনি তাকে কোট করেছেন, আপনি তাই বলছেন, তাই তো? ইয়েস 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 ইয়েস, আমি এটা বলেছি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার সঙ্গে আমরা কথা বলছিলাম। এই শওকত মোল্লার দিকে অভিযোগের আঙুল বলতে তিনি নওশাদ সিদ্দিকী, যিনি 30 কোটি টাকা নিয়েছেন বিজেপির থেকে, এমন একটা অভিযোগ কেউ বা কারা করেন, তাকে কোট করেন। কিন্তু নওশাদ সিদ্দিকী এবার সরাসরি শওকত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিয়েছেন। শুভেন্দু অধিকারী এই বিষয়টা নিয়ে কি বলছেন আপনাদের শোনাবো। নওশাদ ভাই এগুলোর মধ্য দিয়ে কি বলতে চাইছেন তিনিই জানেন। তিনি কি মমতা ব্যানার্জির সঙ্গে যখন নবান্নতে দেখা করেছিলেন তখন কি তিনি এই বিষয়ে কোনো কথা বলেছেন? এটা আজ অবধি আমরা জানতে পারিনি। নওশাদ ভাইকে এটা ক্লিয়ার করতে হবে, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, নওশাদ ভাই গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে দাঁড়াবো বলে কোন অজ্ঞাত কারণে মাঠটা ছেড়ে দিলেন ভাইপোকে, এটাও জনগণ জানতে চায়। তৃতীয়ত হচ্ছে, নওশাদ ভাই কি এখন থেকে ভোটের 6 মাস আগে এই কথাগুলো বলতে শুরু করলেন যাতে তিনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মমতার সঙ্গে গিয়ে বলবেন যে আমি চাপ নিতে পারলাম না, তাই আমাকে যেতে হলো। অন্যদিকে শওকত মোল্লা, যার সঙ্গে এইমাত্র আমি কথা বলছিলাম, তিনি আবার আব্বাস সিদ্দিকী ভোটে লড়ার ইঙ্গিত দেওয়ার পরে সরাসরি চ্যালেঞ্জ করে বসেছেন। শওকত মোল্লা কি বলেছেন? তিনি বলেছেন যে যেখানেই ভোটে দাঁড়াবে সেখানেই হারাবো, হুঙ্কার তৃণমূল বিধায়কের। আইএসএফ আতঙ্কে ভুগছেন শওকত, পাল্টা আবার কটাক্ষ করেছেন নওশাদ সিদ্দিকী। আমি বলছি, তুই যদি মায়ের বা দুধ খেয়ে থাকিস, সত্যিকারে তুই যদি এক বাপের বেটা হয়ে থাকিস, আজকের এই ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে আমি গর্ব করে বলছি, তুই একবার আমার বিরুদ্ধে ভোটে দাঁড়া, হয় ভাঙড়ে নয় ক্যানিয়ে। তুই যদি ভাঙড়ে দাঁড়াস আমি ভাঙড়ে ক্যান্ডিডেট হব। তুই যদি ক্যানিয়ে দাঁড়াস আমি ক্যানিয়ে ক্যান্ডিডেট হব। তুই যদি বারুইপুরে দাঁড়াস আমি বারুইপুরে ক্যান্ডিডেট হব। আজকে আমি দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছি, সুন্নতি লেবাসটা খুলে ফেল। আহলে সুন্নতের পতাকাটা খুলে ফেলে আইএসএফ এর ঝান্ডা ধর, নয় বিজেপির ঝান্ডা ধর। তুই কত বড় মায়ের লাল হয়েছি রাজনৈতিক ভাবে, গণতান্ত্রিক ভাবে আমরা দেখে নেব। শওকত মোল্লা ডায়লগ দিলেও শওকত মোল্লা দলের নেত্রীর ঘুম কতটা ভালো হচ্ছে, কি আইসেট ফোবিয়াতে ভুগছে তারা, তাদেরকে জিজ্ঞাসা করে। শওকত মোল্লা সাহেব আতঙ্কে আছে, তো আতঙ্কে কি বলছে না বলছে ওনারা হুঁশ নেই। ডেমোক্রেটিক কান্ট্রি, যেখানে ইচ্ছা যার ইচ্ছা প্রার্থী দেবে, এটা তো ডেমোক্রেসি। আমি তার খুব ডিরিবে ধরবো নাকি? কেন দিচ্ছ? রেশন চুরি করেছে, মিড ডে মিলের চাল চুরি করেছে, মাদ্রাসা উন্নয়নের টাকা চুরি করেছে। এই তৃণমূল কংগ্রেস হচ্ছে চোরেদের দল, শওকত মোল্লা চোরেদের দলের একজন। কেউ যদি জুলুম করে তার ঘাড়ে চেপে হলেও আমরা জুলুমের প্রতিবাদ করব, এটাই হলো মূল বলার দরকার, মূল বিষয়। অবশ্যই আমার জুলুমকে খতম করার জন্যে, মানুষের জন্যে যদি আমাকেও প্রয়োজন হয় নাবতে প্রকাশ্য, মানে পুরোপুরিভাবে, তাতে কোনো অসুবিধা নেই, তো নাবাই যেতে পারে। জুলুম যেখানে বেশি হবে সেই জুলুমকে খতম করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি নাবতে রাজি আছি। আর না হয় ওই এই করব ওই করব করার জন্য হাজারো লোক আছে। শওকত মোল্লা যে কালকে যখন এখান থেকে ফিরছিল এই মঞ্চ থেকে চোর চোর স্লোগান উঠেছে, আপনি যার নাম বললেন ওকে একটা জাহান্নামের কুকুর মনে করি আমি। ফের জেলাওয়ারি বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বনগাঁ এবং দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার নেতৃত্বকে নিয়ে ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠক অভিষেকের। সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, বিস্তারিত জানাও। বনগাঁর বৈঠক শেষ হয়েছে। মমতা বালা ঠাকুর এবং ওখানকার স্থানীয় নেতৃত্ব তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তাদের কথায় যেটা উঠে এসেছে যে এই যে মহুয়া মৈত্রের যে মন্তব্য, তা নিয়ে একদিকে যেমন মমতা বালা ঠাকুর তিনি প্রকাশ্যেই নিন্দা করছেন মহুয়া মৈত্রের, পাশাপাশি কিন্তু ভিন্ন মত পোষণ করছেন বিশ্বজিৎ দাসের মতো অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতারা, যারা বলছেন যে এটা অমতুয়া হওয়ার জন্য ভুলবশত বলেছেন মহুয়া মৈত্র। এ নিয়ে যেমন বিতর্ক রয়েছে, সবথেকে বড় কথা হচ্ছে যে বনগাঁ লোকসভা কেন্দ্র পুনরুদ্ধারের ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বনগাঁ সাংগঠনিক জেলায় যে বিধানসভাগুলি এখনও তৃণমূল কংগ্রেসের হাতে নেই,
তা পুনরুদ্ধার করতে হবে। 26-এর আগে নেতাদের ডেকে এই বার্তাই কিন্তু স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মধুকল্পিতা। ধন্যবাদ সৌরভ। 24-এর লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা সহ বিভিন্ন জায়গার যে বিষয় সেগুলো নিয়ে সাংগঠনিক বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নজর রাখবো মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদে আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এবারে জেলা সভাপতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য খোদ তৃণমূল বিধায়কের। মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন জঙ্গিপুরের সাংগঠনিক জেলা সভাপতি। নাম না করে খলিলুর রহমানকে নিশানা করেছেন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। যে বা যারা তৃণমূলকে দুর্বল করবে তাদের ছেড়ে কথা বলবো না, সে জেলার সভাপতি হোক বা ব্লক সভাপতি। মন্তব্য বিধায়ক মনিরুল ইসলামের। কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, বিস্তারিত জানাও। যে বিষয়টি হচ্ছে, গতকাল একটি ঘরোয়া কর্মী সভা ছিল, সেই কর্মী সভার মধ্যে কিন্তু জেলা সভাপতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম এবং তিনি বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে মানেন না, তার উপর আস্থা রাখতে পারেন না এবং এলাকায় ফারাক্কা এলাকায় বিভ্রান্তি ছড়াচ্ছে। একজনের নাম উল্লেখ করে বলে সোশ্যাল মিডিয়ায় একজনের নাম ভাইরাল করাচ্ছে, সেটি যে জেলা সভাপতি রয়েছেন তার অঙ্গুল হিলনে হচ্ছে এবং সেখানে নাকি তাকে টিকিট দেওয়া হবে, অর্থাৎ মনিরুল ইসলামকে সরিয়ে নতুন এক ব্যক্তিকে টিকিট দেওয়া হবে। এই নিয়ে কিন্তু ক্ষোভ উপড়ে এবং জেলা সভাপতিকে তীর্যক আক্রমণ করেন এবং রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন বলে তিনি দাবি করেন। এর পাশাপাশি বলেন জেলা নেতৃত্ব অভিভাবক হিসেবে যেখানে থাকার কথা সেখানে কিন্তু গন্ডগোল সৃষ্টি করছে এবং এই বিষয়ে যেন নজরদারি চালায়। এবং এই বিষয়ে আমরা খলিলুর রহমানের সাথে কথা বলার চেষ্টা করলে এই বিষয়ে তিনি কিন্তু কিছু বলতে চাননি, যে তার নিজস্ব মন্তব্য দলকে জানাবেন। তবে মনিরুল ইসলাম বলেন যে দলের যারা ক্ষতি করবে সেই সমস্ত ব্যক্তিদের কাউকে ছাড়া হবে না, একেবারে তাদের রেয়াত করা হবে না, অন্তত এমনটাই তিনি জানিয়েছেন। ধন্যবাদ তোমাকে। লজ্জা করা উচিত তুমি জেলা সভাপতি। আর টিকিট চেয়ে দিবে মমতা ব্যানার্জি দিবে। মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছ, অনুগামী তৈরি করছ, বিশৃঙ্খলা তৈরি করছ। তুমি সংগঠনের মাথার উপরে বসে আছো, তুমি অভিভাবক, তোমাকে এই সব জিনিসগুলো দেখা উচিত। গতকালকে রাজ্যে বলেন জেলায় বলেন এবং উনার ছেলের যতগুলো হোয়াটসঅ্যাপে দিয়েছে সবগুলাই কিন্তু আমি ওকে মেসেজ করেছি, আমাকে এখনো কোনো রিপ্লাই দেয়নি। রাজ্যকে আমি জানিয়েছি যে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করবে তাকে রাজনৈতিক ভাবে 1 ইঞ্চি মাটি ছেড়ে কথা বলবো না, তাতে ব্লক সভাপতি হোক আর জেলা সভাপতি হোক। একটাই কথা বলেছি, আপনাদের গোলাম আমি, আপনারা কাউরি গোলাম নয়। আপনাদের দয়াতে আমি এমএলএ হয়েছি, তাই আপনাদের কথা শুনবো, কিন্তু সংগঠনের মাথায় ছেড়ে তুমি দলকে দুর্বল করবা। গোটা জেলাতে কোথাও বউ, কোথাও বেটা, কোথায় ভাতিজা, কোথায় ভাই, জেলাটা লিখে নিয়েও নয়। এটা ওদের নিজেদের ঘরের লড়াই, আমাদের নারদ করা ছাড়া কি করার আছে? সমস্ত চোর ডাকাত গুন্ডা বদমাইশদের নিয়ে যদি দল তৈরি হয় তাহলে অন্তর্দ্বন্দ্ব তো দলের ভেতরেই থাকবে, খুনোখুনি দলের ভেতরেই থাকবে। যেটা হওয়ার ছিল সেটাই হচ্ছে, এতে আশ্চর্য হওয়ারও কিছু নেই, এতে চমকে ওঠারও কিছু নেই। খেজুরিতে জোড়া মৃত্যুর তদন্তকারী অফিসারের ভূমিকা নিয়ে এবার সন্দেহ আরো জোরালো হলো। ময়না তদন্তের আগে এবং পরে চিকিৎসককে ফোন আইওর, চিকিৎসককে ফোন কল রেকর্ড পরীক্ষা করে রিপোর্ট পুলিশের। তদন্তকারী অফিসারের ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয়। ময়না তদন্তকারী চিকিৎসককে কেন ফোন করবেন আইও, এ প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের। তেমন কোনো কারণে ফোন করেননি আইও, এমনটা চিকিৎসক জানিয়েছেন, দাবি রাজ্যের। তাহলে কিসের ভিত্তিতে রাজ্য বলছে সন্দেহজনক কিছু নেই? পাল্টা প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের। খেজুরিতে এই মামলায় হাইকোর্টের কড়া পর্যবেক্ষণের পরই শুভেন্দু অধিকারী সুর চড়িয়েছেন। আদালতের নজরদারিতে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবি করেছেন তিনি। কাদের চাপে খুনকে দুর্ঘটনা বলে ময়না তদন্তের রিপোর্টে উল্লেখ। পুলিশ এবং তৃণমূলের কারা চাপ দিয়েছে এ প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আইও, ওসি এবং এসডিপিও দিবাকর দাস এই তিনজন প্রেসার করে লিখিয়েছে তমলুক তাম্রলিপ্ত মেডিকেল কলেজের পোস্টমর্টমের ডাক্তারকে। এ কথাটা আমি আজকে 2 মাস ধরে কন্টিনিউয়াস বলে আসছি। আমি যা বলি খোঁজ খবর দায়িত্ব নিয়ে বলি। আমি দাবি করব কোর্ট মনিটরিং সেন্ট্রাল এজেন্সিকে দেওয়া দরকার এবং তাম্রলিপ্ত মেডিকেল কলেজের যে ডাক্তার পোস্টমর্টম করেছে, ভুল করেছে, তাকে কাস্টডিতে নিয়ে
পুলিশের কার আর তৃণমূলের কার চাপে মার্ডারকে অ্যাক্সিডেন্ট বলে লিখেছেন, তার সামনে আসা দরকার। এটা ভয়ঙ্কর, এটা মানবাধিকার লঙ্ঘন এবং বিএনএসকে বুড়ো আঙুল দেখানো। এই জিনিস বাংলাতে বরদাস্ত করা উচিত নয়। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী, তিনি কি বলছেন। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী। অরূপ, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই গোটা বিষয়টা, মানে খেজুরি মামলায় হাইকোর্টের কড়া পর্যবেক্ষণের পর যেভাবে শুভেন্দু অধিকারী সুর চড়িয়ে বলছেন যে খুনকে মৃত্যু বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, আপনার প্রতিক্রিয়া কি? বিজেপির পক্ষে তো এটা নতুন কিছু নয়। মুশকিল হচ্ছে দোকান কাটা হলে তাদের কোনো লাজ লজ্জা থাকে না। এর আগে কদিন আগে আপনার মনে থাকবে এই শুভেন্দু অধিকারী ওই সিঙ্গুরের নার্সের মৃত্যু নিয়ে কিরকম সোচ্চার হয়েছিল, তারপর আর কোনো কথা বলেছে শুনতে পেয়েছেন? এই কল্যাণী এইমসে তো পোস্টমর্টেম হয়েছিল ওনাদের দাবি অনুযায়ী, বিজেপির নেতা নিয়ে গেছিলেন, এই শুভেন্দু অধিকারী ব্যবস্থা করে দিয়েছিল না, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সমস্ত কিছু, কারণ আত্মহত্যা করেছিল কল্যাণী এইমসের পোস্টমর্টেম রিপোর্ট বলছিল। আপনাদের মনে থাকবে উত্তর কলকাতার শুনে নিন উত্তর কলকাতার অর্জুন চৌরাশিয়া দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে বলেছিল তৃণমূল মার্ডার করে ঝুলিয়ে দিয়েছে। পোস্টমর্টেমের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জেনে গেছিল তৃণমূল মার্ডার করেছে, বলেছিল আলিপুরের কমান্ড হাসপাতালে, মানে ওনার নিয়ন্ত্রণাধীন হাসপাতালে পিএম হবে, কমান্ড হাসপাতালের রিপোর্ট এসেছিল কি সুইসাইড করেছে। এই জিনিস নতুন কিছু না। এর আগের দিন সরাসরি হাইকোর্ট অবজারভেশনে জানিয়েছে যে এজেন্সির ভূমিকা অত্যন্ত হতাশাজনক, কড়া পর্যবেক্ষণ দিয়েছে। আজকে শুভেন্দু অধিকারী যে এত বড় বড় ডায়লগ মারছে, এর আগে প্রতিটা ঘটনা আমরা যে বিজেপির বিধায়ক সে নিজে আত্মহত্যা করেছে দেনার দায় মেটাতে না পেরে, ব্যাংক সমবায় ব্যাংক থেকে কোটি কোটি টাকা তছরূপ করেছিল, লটিয়ে দিয়েছিল, তৃণমূল খুন করেছে। এই জিনিস কি নতুন নাকি? এই বারবার করে পালে বাদ পড়ার মতো রোজ মিথ্যা কথা বললে না, তারপর মানুষ আর আসলে তাকে বিশ্বাস করে না। এই শুভেন্দু অধিকারীর দল হয়েছে দোকান কাটার দল, রোজ মিথ্যা কথা বলে। আজকে হাইকোর্টের একটা অবজারভেশন নিয়ে নাচছে, পরের দিন গিয়ে পরের ডিভিশন বেঞ্চে গিয়ে ঝাড় খাচ্ছে। প্রথম দিনের নাচাটা দেখানো হয়, পরের দিন যখন থাপ্পড়টা খায় গণতান্ত্রিক ভাবে বা আদালতের কাছে, তখন সেটা আর দেখানো হয় না। ঠিক সিঙ্গুরের নার্সের ঘটনা যেটা হয়েছিল, বিজেপির একাধিক কর্মীর ঘটনা যেটা ঘটেছে, এক্ষেত্রে আমরা অর্থহীন ভাষায় বলছি, একেবারে প্রোটোকল অনুযায়ী তদন্ত হয়েছে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পোস্টমর্টেম হয়। যদি কিছু বলার থাকে সরাসরি সেখানে গিয়ে কোর্টে গিয়ে প্লি করুন। বেশ, ধন্যবাদ অরূপ। নজর রাখবো মালদার দিকে। মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়, সেখানে ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি। ভর্তি ফি কমানোর দাবিতে বিক্ষোভ। কলা বিভাগে ভর্তি ফি 2300 টাকা থেকে বেড়ে 4820 টাকা, এবং সে কারণেই বিক্ষোভ দেখাচ্ছেন যারা পড়ুয়ারা রয়েছেন তারা। দেখুন একবার বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে প্রত্যেকে তারা রয়েছেন এবং তারা প্রত্যেকে কিন্তু এই ফি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করেই বিক্ষোভটা দেখাচ্ছেন। সুব্রতোষ রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রতোষ, যারা রয়েছেন সেখানে তারা কি বলছেন, পড়ুয়াদের মূলত বক্তব্য কি? দেখো এই মুহূর্তে পুরো মানে সেই অবরোধ তুলে দেওয়া হলো যাদের ওদের অভিযোগ, এবং ছাত্রছাত্রী যারা ফিজ মানে ডবলেরও বেশি, যেখানে 2400 সেখানে 4800-এরও বেশি টাকা যেখানে ফিজ, সেই জন্য তারা অবরোধ করেছিল। এখানে একজন অসুস্থ হয়ে পড়েছে, না তারা অবরোধ তোলেনি, তাদেরকে মারধর দিয়ে তাদেরকে জোর করে গেট খুলে তারপরে করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ একজন অসুস্থ হয়ে পড়েছেন। কি হয়েছে, কি অবস্থা তা আপনাদের? আমাদের ছাত্রদের বাঁচতে দিন, আমাদের এমনি শিক্ষা ব্যবস্থা ভালো না, আমাদের চাকরি নেই, আমাদের পড়াশোনাটুকু করতে দিন। কারা হামলা চালালো? এইভাবে তৃণমূলের দালাল এসে আমাদের উপর মারধর করতে পারে না। আমাদের যারা এসে হামলা চালিয়েছে তারা কি বহিরাগত? বহিরাগত ওরা জীবনে কোনোদিন, আমি 1 বছরে ইউনিভার্সিটিতে ওদের দেখিনি, কোনোদিন দেখিনি। ওরা গৌড় কলেজের দালাল, বৈদ্য ঘোষ, নিসার খান, বাইরে আমাদেরকে মেরে, আমার একটা বন্ধুকে মেরে শুয়ে দিয়েছে এখানে। ছাত্রীদের কেউ হামলা চালিয়েছে, ছাত্রীদের গায়ে হাত দেওয়া হয়েছে। ভেতরে আমাদের ইউনিভার্সিটির পিএইচডি স্কলাররা মেয়েদেরকে ধরে মেরেছে। পিএইচডি স্কলার কিছু মেয়ে, স্মৃতি কি যেন সিনহা, এখানে দুর্নীতির অভিযোগ উঠছে, আপনারা বারে বলছেন সে কারণে ফিস বাড়িয়ে যাচ্ছে। সিসি ক্যামেরা থেকে ফিস যেটা পুরনো ছিল সেটা থেকে 110% বৃদ্ধি করা হয়েছে। সিসি ক্যামেরার জন্য কোটি কোটি টাকা খরচ, সিসি ক্যামেরার জন্য লাখ লাখ টাকা। একটা পুকুর করেছে, ভেতরে গিয়ে দেখে আসে 3.5 কোটি টাকা। আমাদের জলের ব্যবস্থা দেয়নি, আমাদের লিফট দেয়নি, আমাদের পড়াশোনা ঠিক মতো করায় না। ওরা টাকা নিয়ে সব বহিরাগতরা কি সবসময় বহিরাগতরা তৃণমূলের দালাল হয়ে আমাদেরকে এখানে মেরে আজকে
আজকে ভিতরে ঢুকেছে। বুঝতে পারছো, শুধু তাই নয়, আরো আছে, তোমাকে দেখায়। এবং তারা এই গেট বন্ধ করে সেই বিক্ষোভ প্রতিবাদী করছিল, কিন্তু তারপরে আরো এবং তাদেরকে মারধর দিয়ে, বিশেষ করে ছাত্রীদেরকেও মারধর দিয়ে ইয়ে করা হয়েছে। আরো একজন ছাত্রী অসুস্থ হয়েছে। এটা কি ঠিক করলা? এটা সুবোধন কি হয়েছে? ঢুকে গিয়ে ঠেলাঠেলি করেছে আমাদের সাথে, তারপরে ও সেন্সলেস হয়ে গিয়েছে। এত প্রেসার দিয়েছে ওখানে যে কেউ মরে যেতে পারতো পায়ের তলায় পড়ে। আর ওইখানে পুলিশ দাঁড়িয়ে ছিল, তামাশা দেখলো, একটা কিচ্ছু করলো না। যারা করেছে তারা কারা? জিএমসি পুলিশ কালের বাইরে যারা এসেছে তারা কারা? তারা কোনো নেতা গুন্ডা হবে, এখানকার আমাদের পড়ার কেউ নেই। ওরা তারা কি অবশ্যই বহিরাগত। না না না, এটা কোথাকার জানি না, কোত্থেকে চলে আসছে। ওরা পলিটিক্স করে, এইটুকুটা জানি। আরেকটা কথা বলবেন, প্রশাসন নীরব ছিল। এখানে প্রশাসনকে ডাকা হয়েছিল, কিন্তু প্রশাসন সম্পূর্ণ নীরব ছিল, কোনো সদর্থক ভূমিকা নেয়নি। আমরা আমাদের ওপর যেমন হামলা করা হলো, তখন আমরা প্রশাসনকে ডেকেছি। প্রশাসন মেয়েদের গায়েও হাত দেওয়া হয়েছে। কি হয়েছে? আমরা ওদেরকে বলেছি যে আপনাদের সাথে আমাদের কোনো কথা নেই, আমরা রেজিস্ট্রার স্যারের সাথে কথা বলতে চাই। ওরা আমাদের কোনো কথা শোনেনি। বাইরে থেকে কারা এসেছে আমরা জানিও না, চিনিও না। ওরা বলছে আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট, কিন্তু ইউনিভার্সিটি কোনোদিন আমরা দেখিনি। আমরা রেগুলার ক্লাস করি। গুন্ডা হামলা করেছে আমাদের। ওরা গুন্ডা, তোমাকে দেখাই যারা এসে অবরোধ তুলেছিল, তারা ওই যে আমি দেখতে পাচ্ছি, তারা সামনে যাদের বিরুদ্ধে কথা বলছেন তারা কিন্তু এই অবরোধ তুলতে এসেছিলেন, এবং তারা সকলেই তৃণমূলের টিএমসিপির। তারা কারা সুব্রত? তারা কেন এসেছিলেন এই অবরোধটা তুলতে? কেন এসেছেন তাদের কাছে একবার জিজ্ঞেস করার চেষ্টা করো। কিসের পরিচয়? আপনার পরিচয় কি? আমার পরিচয়, আমি স্টুডেন্ট। হ্যাঁ, এখানকার আপনি তৃণমূলের টিএমসিপি? না, টিএমসিপি কোনো স্টুডেন্ট না। ওরা বলছে আমার কপালে টিএমসিপি লেখা। না, আপনারা জোর করে তুললেন কেন? কোথায় জোর করে তুললেন? ওরা বলছে উনি আমাকে মেরেছেন, জোর করে তুললেন কেন? এখানে নিশ্চয় না, আপনি গিয়ে জোর করে তুললেন কেন? ওদিকে নিচে, ওদিকে। না, আপনি জোর করে তুললেন কেন? আমি তো খুলিনি। না, আমি খুলেছি। বলছি যে জোর করে আপনারা তুললেন। না, আমরা তো তুলিনি। দেখুন, আমাদের মেয়ের গায়ে হাত দিয়েছে। এই যে দেখুন, ওর গায়ে হাত দিয়েছে, এর গায়ে হাত দিয়েছে। তোমাকে দেখতে পাচ্ছ, ওরা কিন্তু সরে যাচ্ছে দূরে। আপনি কেন তুললেন? ওদের দাবিটা কি ওনার ছিল? ফিসটা বাড়ানোর দাবি, যেখানে ডবল ফিস করে দেওয়া হয়েছে, সেটাকে আমরা ওটার জন্য। হ্যাঁ, তো আমাদের নাম ভুল আছে, আমরা স্টুডেন্ট, আমাদের নাম আমরা বলতে পারবো। যারা ছিল তারা কিন্তু কেউ নেই, সবাই পালিয়ে গেছে। সবাই কিন্তু, তারা যদি স্টুডেন্ট হয় তারা পালাচ্ছে কেন? তারা এসে পালালো কেন? তারা তো চলে গেছে। আপনি দাঁড়িয়ে আছেন, যারা পালাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করুন। আমি তো তাদের সাথে। আপনার পরিচয় কি? আমার নাম রাজু। আপনি তৃণমূলের টিএমসিপি কোন পদে? আমি কোনো টিএমসিপি পদে নেই, আমার কোনো কপালে। কিন্তু ওরা তো সবাই, ওরা বললে হলো না। আমার ভুল আছে না। আপনারা জোর করে তুললেন কেন? ওরা বহিরাগতদের নিয়ে এসে হামলা কেন? বহিরাগতদের আমি বলতে পারবো না, আমি টিএমসিপি মেম্বার না। ওরা তো এসে, আপনি তো ছিলেন। আমি ছিলাম কি? আমি আমার কাজে এসেছি। আপনি তো ছিলেন, আপনিও তো ধাক্কাধাক্কি করেছেন। মেয়েদের, ছাত্রীদের গায়ে হাত দেওয়া হয়েছে, কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে গেছে, তারা শুয়ে আছে। হ্যালো, বুঝতে পারছো যে এখানে কিন্তু যারা হচ্ছে সবাই কিন্তু বেশিরভাগটাই তারা কিন্তু বহিরাগত। তারা যখন ছাত্রছাত্রীরা এখানে খুব মানে অবরোধ করে তারা বিক্ষোভটা দেখাচ্ছিল, এবং তাদের দাবিটা খুবই ভীষণ রকম ন্যায্য। কারণ এটা যদি হয় যে ফিস থাকে তার যদি ডবলেরও বেশি থাকে, 110% বেশি, যারা অবরোধ করছিলেন, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তুমি আরো একবার তাদের কাছে যাও, তাদের কাছে প্রতিক্রিয়া নেওয়ার আরো একবার চেষ্টা করো। কেন তাদেরকে এভাবে তুলে দেওয়া হলো? তারা এমন কি দাবি করেছিলেন যে এভাবে তাদেরকে তুলে দেওয়া হলো সেখান থেকে? বলছি যে আপনাদেরকে তুলে দেওয়া হলো কেন? কারণ আমরা ফিস কমানোর আন্দোলন করছি। গোটা একটা বড় হায়ার অথরিটির এগেইনস্টে, যেখানে আমরা নিজেদের স্বার্থটাকে তুলে ধরেছি। এমন কি হয়েছে, আমরা গেটে আন্দোলন করছি, এবার যাদের খুব প্রয়োজন তাদেরকে আমরা ঢুকতে দিচ্ছি। এবার কেমিস্ট্রি ডিপার্টমেন্টের একটা স্টাফ এসে আমাদের গায়ে ধাক্কা দিয়ে মানে দস্তাদস্তি করে গায়ের উপর দিয়ে উঠে চলে আসলেন। তারপর ওনাকে যখন ধরা হয়েছে, উনি বলছে আমি দেখে নিব কিভাবে আন্দোলনটা ঠেক
করে। কিন্তু যারা যারা পরে আবার হামলা চালালো তারা সবাই তো বহিরাগত। হ্যাঁ বহিরাগত তো, ওরা তো দেখেই তো বোঝা যাচ্ছে বিএনপি, তৃণমূল কংগ্রেস, ছাত্র পরিষদের সদস্য, আমি সব কটার মুখ চিনি। হ্যাঁ তাহলে তারা সেটাও নয়, সেটাও মানে তারা সবাই বহিরাগত এসে এর আগেও হামলা চালিয়েছে বা এই ধরনের অভিযোগ উঠেছে। আমার চোখের সামনে তো এবারই হলো এবং আপনারা দেখতে পেলেন কিভাবে আমাদের উপর দিয়ে গেল। রেজিস্টার কি এই ধরনের কোনো চক্র চালান? সেটা তো আমরা ভিতরের খবর জানতে পারবো না। এই অভিযোগটা তো উঠছে যে এর আগে অবশ্যই আছে, না হলে ওনারা টাকা দুর্নীতির কথা উঠছে, আপনারা নিজেরাও বলছেন। আমাদের আন্দোলন করছিলাম না, আমরা কথা বলতে পারছি না। আমাদেরকে যে দরজার তলে চাপা দেওয়া হয়েছে সেটা কি? আমাদেরকে সবাই বহিরাগতরা দরজার তলে চাপাতে দিয়েছে। আমরা ভালো শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। আমাদের কোনো লোক আনছে, স্টুডেন্টকে মারার জন্য বাইরে থেকে লোক আনছে, এটা কি আমাদের সাথে গ্রাহ্য বলুন? আমরা কি সহ্য করবো এগুলো? স্টুডেন্ট তুমি থাকো সুব্রত, আমাদের সঙ্গে এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে সেই মুহূর্তে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল। যারা ছিলেন পড়ুয়ারা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা ভেতরে চলে গিয়েছিলেন, কেননা তারা ন্যায্য দাবিকে সামনে রেখেই তারা প্রতিবাদ দেখাচ্ছিলেন। শুভজিৎ, একদম সেই সময় ধস্তাধস্তির ছবিটা, যখন অনেকেই আহত হয়ে পড়েছিলেন, কিন্তু তাদের এই ফি বৃদ্ধি, ফি দ্বিগুণ হয়ে গিয়েছে, তার প্রতিবাদে তারা যখন বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন, তখন কেউ বা কারা বহিরাগত বাইরে থেকে এসে তাদের গায়ে হাত তোলে। কিন্তু যদিও তাদের মধ্যে একজন, যাদের দিকে অভিযোগের আঙুল ছিল, তারা আমাদের ক্যামেরার সামনে বললেন তিনি নাকি যাননি। কিন্তু ছবিটা আমরা আরো ভালো করে দেখবো, এরপর আরো বেশ কয়েকটা অ্যাঙ্গেল থেকে হয়তো সেই ছবি আসবে, কিন্তু দেখতে পাওয়া যাবে, চিহ্নিত করা যাবে যে এই ঘটনায় বাইরের থেকে কারা কারা এসে ইন্ধন যোগায় এবং পরিস্থিতি এই সুব্রত এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি যখন ঘটনাটি ঘটেছিল। আরো একবার তোমার কাছে যাবো, আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত কিসের থেকে পরিস্থিতির জল এতটা ঘোলা হলো, আর কি জানা যাচ্ছে? দেখো এখনো পর্যন্ত পরিস্থিতি ঠিক সেই জায়গাতেই আছে এবং সবথেকে বড় বিষয়, যারা এই গেট খুলে যে সমস্ত যাদের অভিযোগ, যাদের বিরুদ্ধে যে বহিরাগত যারা জোর করে এসে একেবারে তাণ্ডব চালিয়ে গেট খুলিয়ে ভেতরে ঢুকিয়েছে, কিন্তু তাদেরকে যাদের বিরুদ্ধে অভিযোগ যে যারা মারধর করেছে, ছাত্রীদেরকেও মারধর করা হয়েছে, তারা কিন্তু এখন নেই। তাদের কোনো ক্রমে ওই একজনকে আমরা ধরেছিলাম, বাকিদের অধিকাংশই কিন্তু এখানে আর তাদের দেখা যাচ্ছে না। তারা কিন্তু এখানে বেরিয়ে গেছে, এখান থেকে শুধুমাত্র সেই সময়টুকুতেই তারা ছিল। এখন কিন্তু আবার তারা চলে এসেছে, এখন বাইরে পুলিশ এসেছে, বাইরে পুলিশ অপেক্ষা করছে। তোমাকে দেখায় যে ইতিমধ্যেই কিন্তু পুলিশ এসে পৌঁছেছে, যদিও তারা ইউনিভার্সিটির ভেতরে ঢোকেনি, বাইরেই পুলিশ আছে এখনো পর্যন্ত, কিন্তু তারা বাইরেই আছে। এবং ওই যে তোমাকে দেখাচ্ছি যে পুলিশের কাছে যে কয়েকজন মিলে তারা দাঁড়িয়ে রয়েছে, তাদের মধ্যে কিন্তু অনেকেই আছে যারা এসে এই হামলা চালিয়েছিল। এবং এই এখন পরিস্থিতি যা, নতুন করে আবার ছাত্ররা এসে আবার ঘুরে যাচ্ছে। ক্যামেরা পার্সন মুজিবরকে বলবো যে দেখাতে, আবার নতুন করে আবার তারা কিন্তু আবার এসে এই গেটের সামনে এসে দাঁড়িয়েছে এবং তারা বলছে যে এই অবরোধ কিন্তু চলতেই থাকবে। আপনাদের কি আবার নতুন করে দাবি করছেন আপনারা? আমাদের বর্ধিত ফি কমানো হোক এবং রেজিস্টার যে অন্যায় করেছে আমাদের সাথে, 2.5 মাস ধরে অন্যায় করেছে, প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেনি এবং বহিরাগতরা এসে অত্যাচার করেছে। শাসক দলের মদতপুষ্ট, এরা শাসক দলের মদতপুষ্ট এসে যেভাবে অত্যাচার করেছে, আমাদের স্টুডেন্টের উপরে হাত তুলেছে, আমাদের স্টুডেন্টদের উপরে অত্যাচার করছে, যেভাবে অত্যাচার হয়েছে। একজন স্যার আছেন যিনি কালকে ধমকেছেন ফোন করে যে যদি আন্দোলন করো তাহলে পুলিশে তুলে নিয়ে যাবে, এফআইআর হবে, তোমার বাবার টাকা নেই, তোমাকে ছুটাবে। আমাদের কাছে সেই রেকর্ডিং আছে এবং তিনি দিন পদে বসে আছেন, দিন পদে এইভাবে হুমকি দিচ্ছেন ছাত্রছাত্রীদের। আন্দোলন করা যাবে না, আন্দোলন করলে পুলিশ তুলে নিয়ে যাবে, এফআইআর হবে। ওই যে পুলিশের সামনে আছে, পুলিশের এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছি যে যারা বহিরাগত তারা কিন্তু এখন পুলিশের সঙ্গে আছে। আমি ওদের কাছে যাওয়ার চেষ্টা করছি, সেখানে পুলিশ রয়েছে, আমি ওখানে ওদের কাছে যাওয়ার চেষ্টা করছি, তারা কিন্তু দূরে আছে। তারা সকলেই তৃণমূলের বলে মনে হচ্ছে এবং তারা বেশিরভাগই কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের নেতা। এখানকার কি বলছেন যে এইরকমভাবে যেটা হলো, তাই সেই ছাত্রদের কি এইভাবে অবরোধ করাটা ঠিক হচ্ছে? সকাল থেকেই যে দাবি সেটা কি আপনারা মেনে নিচ্ছেন? শুনুন না, সকাল থেকে ইউনিভার্সিটি গেটটা বন্ধ, ইউনিভার্সিটির রানিং ছাত্রছাত্রী সহ গৌরবঙ্গ অধীনস্থ যে 11টা ডিগ্রি কলেজ আছে, তাদের সমস্ত ছাত্রছাত্রীরা গেটে এসে দেখে যে গেটটা বন্ধ।
তাদেরও তো অনেক কাজ থাকে না, শুধু কি গৌরবঙ্গ ইউনিভার্সিটি পিজির ছাত্রদেরই এই ইউনিভার্সিটি কি গৌরবঙ্গ অধীনস্থ 11 ওরা বলছে কিন্তু সব বহিরাগত এরা এসে হামলা চালিয়েছে, মেয়েরা অসুস্থ হয়ে গেছে, ছাত্রীরা অসুস্থ হয়ে গেছে। অলরেডি আমি রানিং স্টুডেন্ট, আমি যখন ওদেরকে আমার আই কার্ড দেখাতে পারলাম না, আমি দেখালাম রেজিস্ট্রেশন কার্ড দেখালাম, অ্যাডমিট কার্ড দেখালাম, ওরা আমাকে ডাইরেক্ট বলে দিল তুমি কে, আমি তুমিকে চিনি না। আমি এখনো প্রেজেন্ট আমি রেজিস্ট্রেশন কার্ড দেখাবো। কথা হচ্ছে যখন সবার বিষয়টা হচ্ছে ছাত্রছাত্রীদের সমস্যা, তখন তো স্বাভাবিকভাবে আপনাদেরও আন্দোলনে সামিল হওয়ার কথা বা ওদের হওয়ার কথা, সেটা না করে ওদের ওপরে হামলা কেন? না হামলা হয়নি, হামলা বলতে দুপক্ষই হয়েছে। একটা ইউনিভার্সিটি যারা রানিং ছাত্রছাত্রী তাদের সঙ্গে এদের ছাত্রছাত্রীদের সমস্যা এই না, কেউ হয়তো মাইগ্রেশন বলতে এসেছে কলেজে, যারা কলেজে পড়ে বা অন্য কেউ এসেছে অন্য কাজের জন্য, এতটুকুই যে শুধু বলেছে এরা যে আন্দোলন করবে এদের সঙ্গে আমরা সংগঠন। আমরা প্রথমত এসে বলেছি যে আমাদের সমস্যার সমাধান আমরা আছি। আপনার নাম আর পরিচয়? আমি অমিত শেখ, আমি মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদ জেলা সহসভাপতি। আমি সকাল থেকে এসে নিয়ে এদের বোঝানোর চেষ্টা করছি আজকে ইউনিভার্সিটিতে ভিসি স্যার নেই, রেজিস্ট্রার স্যার নেই, কী করে কাজের সঙ্গে আমরা আলোচনা করবো? যদি ওরা থাকে তো ওদের সঙ্গে বসে আলোচনা করি। ওরা গেট বন্ধ করে রেখেছে সকাল থেকে, খুলে দেওয়া গেট বন্ধ করে কোনো কিছু বন্ধ করে আন্দোলন করাটা কোনো হয় না। মারধর করা হয়নি, এটা আমরা দেখিনি। মারধর করা হয়ে থাকলে নিজেদের ছাত্রছাত্রীর সঙ্গে ইউনিভার্সিটি করা হয়েছে, সেটা দেখলাম না, কিন্তু এটা মারধর হয়নি, আমি সেটা দেখি। তৃণমূলের যে ছাত্র পরিষদের জেলার যে সহসভাপতি তিনি ছিলেন, এখন তিনি এসেছেন, তিনি বলছেন যে মারধর করা হয়নি। তবে তার দাবি যে তিনিও এটা সমর্থন করছেন যে ওখানে যা মানে ফিজটা যে হারে বাড়ানো হয়েছে সেটা ঠিক হয়নি। কিন্তু একই সাথে তিনি এটাও জোর গলায় বলতে পারছেন না যে যারা এসে অবরোধ তুলতে এসেছিল বা যারা মারধর করেছে বলে অভিযোগ উঠছে তারা সকলে তাদের মধ্যে কজন ছাত্র আর কজন বহিরাগত, সেটা স্পষ্ট উত্তর তাদের কাছেও নেই। কিন্তু সুব্রত, আজকে তারা যেই কারণে তারা আজকে আন্দোলন করছেন ফি বৃদ্ধির প্রতিবাদে, সেই আন্দোলনে তো যাদের দিকে অভিযোগের আঙুল তাদেরও সামিল হওয়ার কথা, সামিল না হয়ে তারা বাধা দান করতে গিয়েছিলেন বলে অভিযোগ, সেটা কেন? হ্যাঁ, এটাই একটা বড় প্রশ্ন, কারণ এই প্রশ্নটাই আমি করেছিলাম একটু আগেও। তোমার এই প্রশ্নটা আমি আবার ওর দিকে ছুড়ে দিচ্ছি যে কথাটা আবারও উঠছে যে আপনারা যখন মেনে নিচ্ছেন যে এইটা মানে এতটা ফিস বাড়ানো ঠিক হয়নি, তাহলে ওদের সাথে সামিল না হয়ে আপনারা কেন ওদের অবরোধ তুলতে গেলেন? না, আমি জোর খাটানো, আমরা সবসময় ছাত্রছাত্রীদের সঙ্গেই আছি। ছাত্রছাত্রী ছাত্রছাত্রীদের বোঝার মাধ্যম থাকতে হবে তো। আজকে যখন ইউনিভার্সিটিতে ভিসি স্যার নেই, রেজিস্ট্রার স্যার নেই, তো কার সঙ্গে আলোচনা করবো? আমরা রাস্তায় বসে আলোচনা করবো? গেটটা অবরোধ করে সাধারণ আরো 10টা ছেলেমেয়েরা সমস্যা করবো? স্যারদের আমরা ইউনিভার্সিটির মধ্যে ঢুকতে দেবো না? এটা কি সমস্যার সমাধান হতে পারে? সমস্যার সমাধান হবে যখন চুপ না, আমি বলছি তো। জোর খাটিয়ে কেন? জোর কোনো মতে হয়নি। জোর ইউনিভার্সিটিতে সাধারণ ছাত্রছাত্রী বনাম ধাক্কাধাক্কি হতে পারে, পক্ষের মতবাদ থাকতে, দুই পক্ষের মতবাদ থাকতে হতে পারে। তা সেটাতে ওরা যদি ধাক্কা মারতে কোনো কেউ ধাক্কা খাবে না? ওরা যদি প্রথমত ওরাই ধাক্কা মারে, ধাক্কা কি কারো হাতে খাবে না? ওই যদি কেউ মারি খাবে না? হতেই পারে। ওরা ষড়যন্ত্র করে এসে দুই দিক থেকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে। তো বলছে যে ওরা ধাক্কা দেয়নি, কি বলছে? ওরা সম্পূর্ণরূপে মিথ্যে কথা বলছে। দুই দিক থেকে দুই দল ওরা ধাক্কা দিয়েছে, আমাদের মেয়েদেরকে ধাক্কা দিয়েছে, ওরা মেরেছে। ওরা বিনা অন্যায় আমাদের উপর এলিগেশন দিচ্ছে যে আমরা ওদের মেয়েদের গায়ে হাত দিয়েছি। ওরা বিনা অন্যায় ভাবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে কারোর এই ঘটনায় এখনো পর্যন্ত উপস্থিতি নজরে আসছে না? এখনো পর্যন্ত একজন প্রফেসর রয়েছেন, আমি তার কাছে যাচ্ছি। বর্ষিয়ান তিনি অধ্যাপক, সম্ভবত তিনি বাংলা বিভাগ। এবং বলছি আপনিও তো এখানে দাঁড়িয়ে দেখছেন, কি ঘটনা? এখানে একটা শান্তিপূর্ণ আন্দোলন চলছিল, ছাত্রছাত্রীদের একটা দাবি ছিল যে বর্ধিত ফি কমানোর। আমি এসেছি ঢোকার জন্য, ছেলেমেয়েরা বললো যে না স্যার আজকে আমাদের দাবি এটা আছে, সুতরাং সে কারণে আমি দাঁড়িয়ে আছি। এবার যতক্ষণ সময় থাকবে। তারপরে কি হলো যে ঘটনা ওদের মারধর করে তুলে দিল? হ্যাঁ, মারধর করে। এটা শান্তিপূর্ণ আন্দোলনে মারধর না করাই বাঞ্ছনীয়। এটা ছাত্রীদের উপরে তো গায়ে হাত। হ্যাঁ, ছাত্রীদের দেখলাম একজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে, সম্ভবত হাত পা ভেঙে গেছে নাকি বলছিল ওরা। আমি এখানে দাঁড়িয়ে আছি। কেন ফিস বাড়ানো হলো? অর্থাৎ বোঝা যাচ্ছে এই মুহূর্তে কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে। তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH